নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। এবারের লোকসভা ঘটনা প্রবাহের উপাখ্যান। পরতে পরতে নতুন নতুন অভিমুখের পথনির্দেশিকা। হ্যাঁ তাই। গতকাল একটি ঘটনা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ভুয়ো আন্দোলনের সৃষ্টি করেছে বা ভুয়ো আলোড়নের সৃষ্টি করেছে। অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছে। 50,000 টাকার বন্ডে আগামী 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন এবং 2রা জুন তাকে পুনরায় স্যারেন্ডার করতে হবে। এর মধ্যে তিনি 1 জুন পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ভোট প্রচার করতে পারবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে মুখ্যমন্ত্রী হিসাবে কিছু বাধ্যবাধকতা রয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যেতে পারবেন না, তিনি সচিবালয়ে যেতে পারবেন না, তিনি কোনো ফাইলে সই করতে পারবেন না। নেহাত যদি করতে হয় তবে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে স্পেশাল পারমিশন নিতে হবে। তিনি যে মামলায় অভিযুক্ত রয়েছেন সেই মামলার কোনো সাক্ষীর সাথে তিনি যোগাযোগ করতে পারবেন না বা এই মামলা বিষয়ক কোনো কথা তিনি জনসমক্ষে বা বাইরে বলতে পারবেন না। এই রায়ের উপর বেস করেই এই নির্দেশিকা জারি করেই কালকে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এই জামিনের জন্য প্রচুর বাদানুবাদ চলে, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক চলে। তবে সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ একটি প্রশ্ন তোলেন ইডির কাছে। সেটা হলো গত বছর 2022 সালের অগাস্ট মাসে যখন ইসিআইআর আপনারা করলেন, তারপরে 1.5 বছর কেটে গেল, আগেও না পরেও না, তখন কেন তাকে গ্রেপ্তার করা হলো? এবং যখন এতদিন করা হয়নি, বাকি 21 দিনের জন্য কিছু একটা খুব একটা বেশি যায় আসবে না। এটার সঠিক উত্তর বা ব্যাখ্যা ইডির কাছে ছিল না। এই কথার যে মঞ্চটা, তার উপর বেস করে আরো বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে কেজরিওয়ালকে জামিন দেওয়া হয়। এই জামিনটা কতটা বেশি ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ ছিল সেটা বোঝা যায় যখন কেজরিওয়াল জামিন পেয়ে আসে ইন্ডিয়া গঠবন্ধনের বা জোটের যারা রয়েছে তারা কেজরিওয়ালকে যেরকম অভিনন্দন জানায়, তেমনি সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ জ্ঞাপন করে। কেজরিওয়াল বের হচ্ছে এটা শুনে দিল্লির আপ কর্মীদের মধ্যে এক ভীষণ আনন্দের সঞ্চার হয় এবং তারা সবাই তিহার জেলের সামনে ভিড় করা শুরু করে। কিন্তু এই কেজরিওয়াল বেরিয়ে আসাতে বিজেপির কি কোনো চাপ হলো? সেটা নিয়ে এবার একটু আমরা আলোচনা করি বা এই বিষয়টিতে আলোকপাত করি। দেখুন, আপনি যদি ইন্ডিয়া জোট দেখে থাকেন তাহলে বিহারে তেজস্বী যাদব রয়েছে, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব রয়েছে, আপনি যদি মহারাষ্ট্রে চলে যান তাহলে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার রয়েছে, আপনি যদি তামিলনাড়ুতে চলে যান তাহলে স্ট্যালিন রয়েছে এবং ওভারঅল যদি বিচার করেন তাহলে রাহুল গান্ধী তো আছেনই এবং পাঞ্জাব, দিল্লি আর হরিয়ানা এই 3টা মিলে রয়েছে হচ্ছে কেজরিওয়াল। আর ইন্ডিয়ার চাপটা অনেকটা কমলো, তার কারণটা হলো যাদের উপর মূল দায়িত্ব ছিল এই পাঞ্জাব, হরিয়ানা, তারপর দিল্লি, এই 3টেকে সামলানোর ইন্ডিয়ার পক্ষ থেকে, সেই টিমটার মেন প্লেয়াররা জেলে ছিল। সঞ্জয় সিং জেলে ছিল, অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিল, মনীষ সিসোদিয়া এখনো জেলে রয়েছে, রাঘব চাড্ডা ব্যক্তিগত কারণে বা চিকিৎসাজনিত কারণে উনি বিদেশে আছে। তো একটা টিমের মূল প্লেয়াররা প্রত্যেকে চলে গেছিল, বেস্ট 11 নামানো সমস্যা হয়ে যাচ্ছিল আপের। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী কতটা চাপে ছিলেন ভাবুন, যে সাইডলাইন থেকে দাঁড়িয়ে তো স্বামীর লড়াই দেখেছে কিন্তু নিজে কখনো মাঠে নেমে লড়াইটা করেননি। তাকে বিজেপির এই ক্ষমতার বিরুদ্ধে থেকে দিল্লি ভারতবর্ষের রাজধানী, সেখানে দাঁড়িয়ে তাকে দাঁতে দাঁত চেপে লড়াইটা করতে হয়েছে। আর অরবিন্দ কেজরিওয়াল এখন কতটা ক্ষিপ্র হবে আপনি যদি এভাবে একটু ভেবে নেন, যে মাঠের বা ওই দলের সব থেকে বেস্ট প্লেয়ার সাইড লাইনেও না, গ্যালারিতে বসে আছে, সে নির্বাসিত, সে বহুদিন থেকে বসে আছে এবং দেখছে যে তার দলে তার কতটা দরকার, অথচ তার দল জিজান দিয়ে লড়াই করছে কিন্তু পেরে উঠছে না। হঠাৎ করে সে শুনলো তার নির্বাসন উঠে গেছে, সে মাঠে নামলো, সেকেন্ড হাফেই নামলো ধরুন, মাঠে নামার পর রাতারাতি সমীকরণ বদলে যাচ্ছে, প্রতি মুহূর্তে ম্যাচের রং বদলে যাচ্ছে এবং বিপক্ষদের মধ্যে ত্রাসের সৃষ্টি হচ্ছে। এই অরবিন্দ কেজরিওয়াল যে 3টে জায়গা সব থেকে ভালো মতো দেখবেন, সেটা হচ্ছে দিল্লি 7টা সিট, দেখবেন হরিয়ানা যেখানে ওনার বাড়ি 10টা সিট, দেখবে পাঞ্জাব যেখানে আপেরই সরকার রয়েছে 13টা সিট,
বিজেপি আরো চাপে এই তিনটে জায়গার একটি জায়গাতে এখনো পর্যন্ত ভোট হয়নি। দিল্লি এবং হরিয়ানাতে আগামী 25 তারিখ ভোট, আর পাঞ্জাবে 1 জুন শেষ দফায় ভোট। এবার দিল্লিতে সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করে বিজেপি যে অধ্যাদেশ জারি করেছিল, দিল্লির মানুষ সেটা ভালো মতো নেয়নি। 2023 সালের ঘটনা। তার কারণ আপ গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের জনসমর্থনে, দিল্লিবাসীর জনসমর্থনেই তারা ক্ষমতায় এসেছিল, তারা সরকারে এসেছিল। সেই সরকারের ক্ষমতাকে সংকুচিত করে দেওয়ার জন্য, কোণঠাসা করে দেওয়ার জন্য যে অধ্যাদেশ আনা হয়েছিল, সেটা জনগণের যে রায়, দিল্লির মানুষ যে রায় দিয়েছিল, সেটাকে অপমান করা হয়েছিল। তাই দিল্লির মানুষ সেটাকে ভালো মতো নেয়নি। এবং অরবিন্দ কেজরিওয়াল ময়দানে না থাকাতে কানাইয়া কুমারকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল। উত্তর পূর্ব দিল্লিতে কানাইয়া কুমার যে ঝড়ো ব্যাটিং করছে বা এখনো করে চলেছে, বিজেপির মনোজ তিওয়ারির যদি পা পিছলে যায় আপনারা অবাক হবেন না। এবার এখানে যুক্ত হয়ে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের 50 দিনের বসে থাকার যে রাগ, ক্ষোভ, যে যন্ত্রণা, তার এই তিনটে সংমিশ্রণে যে ক্ষিপ্র ভাষণ, সেটা আপনি যোগ করে নিন। এবার আপনি হরিয়ানাতে আসুন। হরিয়ানাতে আপের সরকার নেই বা আপ ক্ষমতা নেই, কিন্তু হরিয়ানাতে কেজরিওয়ালের বাড়ি। দিল্লির পর পাঞ্জাবে আপের সরকার থাকা অবস্থা তো অতবার তিনি যাননি, হরিয়ানাতে তিনি যতবার গেছেন। এবার আপনি যদি হরিয়ানা দেখেন, হরিয়ানাতে এই মুহূর্তে বিজেপির সরকারটা টিকবে কিনা এটা নিয়ে লাখ টাকার প্রশ্ন রয়েছে। 3 জন যে নির্দল বিধায়ক রয়েছেন, তারা দিল্লির থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। এবং ওখানকার কৃষকদের যে ক্ষোভ বিজেপির সরকারের প্রতি, সেই ক্ষোভটা যদি এই মুহূর্তে ইভিএম এ প্রতিফলিত হয়, তাহলে ওই 10টা সিটও চাপের মুখে পড়তে হবে বিজেপিকে। এবার আপনি আসুন পাঞ্জাবের 13টা সিট। এই পাঞ্জাবের যে 13টা সিট রয়েছে, সেখানে সরকারে রয়েছে আপ। আপ সবে সরকারে এসছে, এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য অ্যান্টি এস্টাবলিশমেন্ট ওখানে কাজ করবে। এই 13টা সিটের জন্য তো আপ তুখোড় লড়াই করবে। সাথে আর একটা যোগ করে নিন আপনি, 1 জুন ভোট, অরবিন্দ কেজরিওয়ালের শেষ দিন। তার পরের দিন 2 তারিখ তাকে গিয়ে আবার স্যারেন্ডার করতে হবে। তার আগে শেষ প্রচারটাতে অরবিন্দ কেজরিওয়াল ওখানে যে আবেগপ্রবণ ভাষণটা দেবেন বা যেই আবেগ তৈরি হবে, সেই সাইক্লোন সামলানোর মতো ক্ষমতা নরেন্দ্র মোদী বা বিজেপির আছে তো? যেখানে বিজেপির কর্মীরা জানছে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী পুরো ফ্লপ শোতে পরিণত হচ্ছে, যাকে তারা সর্বাধিনায়ক বানিয়েছিলেন, সর্বশক্তিমান বানিয়েছিলেন, সর্বেসর্বা বানিয়েছিলেন, বিজেপি দলটাকে সাইড লাইনে সরিয়ে রেখেছে, এনডিএ জোটটাকে সাইড লাইনে সরিয়ে রেখেছে। বিজেপির গ্যারান্টি, এনডিএর গ্যারান্টি বলে কোনো গল্প নেই, কেবলমাত্র মোদী কি গ্যারান্টি, আপকি বার মোদী সরকার। যেখানে দল গৌণ হয়ে গেছে, সেখানে একটি মানুষকে ফোকাস করে, একটি মানুষকে নায়ক বানিয়ে তার উপরে ফুল ইনভেস্ট করে তাকে নিয়ে সিনেমা বানানো হলো, এবং পরবর্তীতে দেখা গেল তার সিনেমা চলছে না, তাকে নায়ক হিসাবেই মানুষ নিচ্ছে না। তখন গিয়ে যে অবস্থাটা হয়, এই মুহূর্তে বিজেপির সেই অবস্থাটা। অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের চাপে থাকার আরো একটা কারণ, সেটা হচ্ছে এই খড়গপুর আইআইটির যে প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়াল, তার তুখোড় মস্তিষ্ক এবং ম্যাচ রিডিং ক্ষমতা। এই মুহূর্তে পলিটিক্সে কি চলছে, যেখানে দাঁড়িয়ে উনি বক্তব্য রাখবেন বা ভোট প্রচার করবেন, সেখানকার মাটি কি চায়, সেখানকার জনগণের পালস কি, অরবিন্দ কেজরিওয়াল এটা খুব ভালো বুঝতে পারে। এটা সব থেকে মাথা ব্যথার কারণ অমিত শাহ বা নরেন্দ্র মোদী। এবারে আসুন, এবারে ইন্ডিয়া চাইছে যে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশও অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যাবে। আপের সঞ্জয় সিংহ তুখোড় বক্তা। গতকাল উত্তরপ্রদেশে যে সঞ্জয় সিং, রাহুল গান্ধী, অখিলেশ যাদব একসাথে প্রচার করেছে, ইন্ডিয়া সমর্থনের হয়ে ভোট চেয়েছে। এবার সেখানে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে যাওয়ার কথা। উত্তরপ্রদেশে এখনো 70%, মানে 54টি সিটে এখনো ভোট বাকি রয়েছে, এবং মহারাষ্ট্রে 48টির মধ্যে 24টিতে হয়েছে, বাকি 24টি সিটে এখনো ভোট বাকি রয়েছে। এবার মহারাষ্ট্রের ইতিহাস দেখলে দেখা যাবে, মহারাষ্ট্রের ভোটে আবেগের অনেক জায়গা রয়েছে। আবেগ
উদ্ধব ঠাকরের সাথে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অজিত পাওয়ার, শিন্ডে এরা এনসিপি, তারপর উদ্ধব ঠাকরেকে ছেড়ে যাওয়ার পরে যে ক্ষোভের সঞ্চার হয়েছে মহারাষ্ট্রের মানুষের কাছে, সেই ক্ষোভ সামাল দেওয়া এই মুহূর্তে বিজেপির কাছে খুব কষ্টের। তার কারণ ছত্রপতি শিবাজির দেশে গদ্দারের কোনো জায়গা নেই। সেখানে আপনি যোগ করে নিন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পাশেই উত্তরপ্রদেশ, দিল্লির হাওয়া উত্তরপ্রদেশে যেতে বাধ্য, আপনি ওখানে যোগ করে নিন অরবিন্দ কেজরিওয়ালকে। তার মানে এই যে ৩০টি আসন, পাঞ্জাবের ১৩টি, হরিয়ানার ১০টি, দিল্লির ৭টি, এই ৩০টি আসনে সরাসরি ইম্প্যাক্ট করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের। আর এই ৩০টি আসন যদি ২০১৯-এর ফলাফল দেখেন, এই ৩০টি পেয়েছিল নরেন্দ্র মোদীর বিজেপি। ১০০% স্ট্রাইক রেট ছিল, ১০০তে ১০০ পেয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার এই ৩০টি আসনে কি হবে? হাওয়া আগের মতো নেই, মানুষ ক্ষিপ্ত। ১০ বছরের অ্যান্টি এস্টাবলিশমেন্ট, লড়াই কঠিন। আর আরো একটা সমস্যার সব থেকে বড় কারণ, অরবিন্দ কেজরিওয়াল বেরোনোতে রাহুল গান্ধী আরো অনেকটা ফ্রি হয়ে গেল। যে যেখানে দায়িত্ব সামলাচ্ছিল, তার সাথে বিজেপি বিলো দ্য বেল্ট অ্যাটাক করতে এমন জায়গায় চলে গেছে, নিজেরা ডিসকোয়ালিফাই করছে, ভুল করছে এবং আরো পরিমাণ কাদাতে তারা জড়িয়ে যাচ্ছে। এর আগে দিন জিহাদ এবং ভোট নিয়ে আলোচনা করতে গিয়ে আমি দেখছি অমিত শাহ বলে দিচ্ছে যে এবারের ভোট নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী। ভাবুন, যারা এতদিন ধরে বলতো নরেন্দ্র মোদী ভার্সেস হু, কে, সেখানে বিজেপির সেকেন্ড ইন কমান্ড নিজে বলছে যে এবারের ভোট নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর সমতুল্য, যাকে একটা সময় পাপ্পু বলে নামিয়ে রাখতো, তাকে তারাই রাহুল গান্ধীকে সেই আসন দিয়ে দিচ্ছে, সেই জায়গা দিয়ে দিচ্ছে। আসলে এই ভুলগুলো তখনই হয় যখন বিপদ আরো সম্মুখীন হয়। হিসেব বা ইতিহাস তো তাই বলে। এখন নরেন্দ্র মোদীর যেই ভাষণ, যেই মন্তব্য, যেই সাম্প্রদায়িকতার বিষ তিনি ছড়িয়ে দিচ্ছেন, যেই তীব্র মেরুকরণ করছে, বা অমিত শাহ বলুন বা যে কেউ বলুন, তাদের যে বিদ্বেষের ভাষা তাদের প্রত্যেকের মুখে, তাদের প্রতিটি শব্দে, এতে মনে হয় না এখানে ৪০০ পার করার গল্প আছে। এখনকার যে লড়াইটা হচ্ছে, এটা অস্তিত্ব রক্ষার। ২৫০টা আসন হলেও ফাটাফাটি, সেই লড়াইটা চলছে। আর এর জন্যই অরবিন্দ কেজরিওয়াল বেরোনোতে আরো বেশি চাপে বিজেপি, যে এই ৩০টি আসনে কি হবে। সময় যেদিকে এগিয়ে চলেছে, মানুষের যা মনোভাব, যা বোঝা যাচ্ছে, আগামী ৪ই জুন বোঝা যাবে এই ৩০টি আসনে কি পুনরায় আবার বিজেপি জিতছে বা জিততে চলেছে, নাকি এখানে ইন্ডিয়া জোট থাবা বসাবে। সময় উত্তর দেবে। তবে ৩০টা সিট ধরে রাখা যে এই মুহূর্তে ভীষণ চাপে, এতে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন, নমস্কার।